যুদ্ধ 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 একটা ভয়ঙ্কর যুদ্ধ চলছে তেহরান এবং তেল আবিবের মধ্যে। তেহরান এবং তেল আবিবের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছে এবং এই যুদ্ধে তেহরানের সর্বোচ্চ ক্ষমতাশালী মানুষটি পালিয়েছেন। কোথায় পালালেন, কি কি ক্ষয়ক্ষতি হলো, আর 4 দিনের যুদ্ধে সবটা জানাবো। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আশা করি এই প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখবেন। আজ যুদ্ধ চলছে 4 দিন। যুদ্ধ চলছে একটা শিয়া মুসলিম দেশ এবং একটা ইহুদি দেশের মধ্যে যুদ্ধ চলছে। অথচ এই দুটো দেশের সঙ্গে বর্ডার কানেকশন নেই, অর্থাৎ স্থলভাগে কোনো কানেকশন নেই, অনেক অনেক দূর, মাঝখানে অন্য দেশ আছে, তথাপি এদের মধ্যে যুদ্ধ চলছে। তাহলে এই যুদ্ধ কেমন ভাবে চলবে? এই যুদ্ধ চলছে শূন্য মাধ্যমে, এয়ার স্ট্রাইকের মাধ্যমে যুদ্ধ চলছে। এই যুদ্ধের মাঝখানে পড়েছে ভারতের কিছু মেডিকেল পড়ুয়া। এই যে মেডিকেল পড়ুয়ারা ইরানে ডাক্তারি পড়তে গেছেন, প্রায় 1,500 ডাক্তারি পড়ুয়া ইরানে ডাক্তারি পড়তে গেছেন ভারত থেকে, যার অধিকাংশ পড়ুয়াই হলো জম্মু কাশ্মীরের। তাদেরকে ইরানের একটা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছে ভারত সরকার। সেই মতো তেহরান তাদের সরিয়ে নিরাপদ আস্থায় রেখেছে এবং যে ভয়ঙ্কর যুদ্ধ চলছে, এই যুদ্ধে মধ্যে পড়ে গতকালই গতকালই ইরানের একটি সরকারি টিভি চ্যানেলের দপ্তর আক্রান্ত হয়েছে। তেল আবিব থেকে যে মিসাইল ছোড়া হয়েছে সেই মিসাইলে আক্রান্ত হয়েছে এবং সেখানে অ্যাঙ্কার এই যুদ্ধ সংক্রান্ত খবরই পড়ছিলেন, তখন তিনি সেই টিভি চ্যানেল থেকে পালিয়ে জীবন বাঁচান। এই তো যুদ্ধের ফল। এইভাবেই যুদ্ধ চলে ইরান এবং ইসরায়েলের মধ্যে। কিন্তু যুদ্ধে হয় রাজায় রাজায়, প্রাণ যায় সাধারণ মানুষের। এই যুদ্ধের মধ্যে পড়ে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। যেমন কিছুদিন আগে যুদ্ধ হলো, স্বল্পকালীন যুদ্ধ ভারত পাকিস্তানের মধ্যে। সেখানে অভিযোগ কি ছিল? পাকিস্তান জঙ্গিদের সংগঠন গুলোকে মদত দেয়, জঙ্গিদের পাঠিয়ে ভারতের ক্ষয়ক্ষতি করে। যেমন পহেলগাঁয়ে জঙ্গি পাঠিয়ে 26 জন নিরপরাধ মানুষকে হত্যা করেছিল, তার প্রতিফল হিসাবে পাকিস্তান এই যুদ্ধের ফল বুঝতে পেরেছে। ঠিক তেমনি ভাবে এই ইরান হামাসের মতো জঙ্গি সংগঠনগুলোকে মদত যোগাচ্ছে, অর্থনৈতিক মদত এবং অস্ত্র দিয়ে সাহায্য করছে। দ্বিতীয়ত, ইরান পারমাণবিক বোম তৈরি করবার জন্য প্রস্তুতি নিয়েছে। অন্যান্য দেশের রাষ্ট্রনায়ক আমেরিকা সহ অন্য রাষ্ট্রনায়করা বলা সত্ত্বেও তেহরান তারা পারমাণবিক কর্মসূচি বন্ধ করেনি। এই দুটি কারণে আজ যুদ্ধ শুরু হয়েছে তেহরান এবং তেল আবিবের মধ্যে। এই যুদ্ধ 4 দিন গড়িয়েছে। যুদ্ধে প্রচন্ড ক্ষয়ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, দেশের অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে। যুদ্ধ মানেই ক্ষতি। যুদ্ধ কখনো কোনো ভালো কিছু আনতে পারে না, দিতে পারে না। পৃথিবীর ইতিহাসে যুদ্ধ কখনো শান্তি আনতে পারেনি, মানুষকে ভালো কিছু দিতে পারেনি। তাই 4 দিনের যুদ্ধে কি কি ক্ষয়ক্ষতি হলো আমি আপনাদের আজ জানাবো। কারণ আমরা তো প্রতিজ্ঞাবদ্ধ এই ধরনের টুকরো খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যদিও আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল, আপনারা দেখবেন খবরগুলো পেয়ে যাবেন। এই খবরগুলো হয়তো কোনো মেন স্ট্রিম মিডিয়ায় পাবেন না, আপনারা খবরের চ্যানেল খুলে নিয়ে বসে থাকবেন, পাবেন না। যাক, কথা না বাড়িয়ে বলি 4 দিনে কি ক্ষতি হয়েছে। তেহরানের অর্থাৎ ইরানের 80টি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল মিনিমাম 80টা জায়গায় মিসাইল হানা করেছে। কারণ আপনাদের আগেই বলেছি, এয়ার স্ট্রাইক ছাড়া কোনো লাইন নেই। তাই শূন্য থেকে তারা মিসাইল আঘাত করেছে তেহরানের 80টি জায়গায়। অন্তত 224 জনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছে প্রায় 1200 জনের উপরে। তাহলে বুঝতে পারছেন, উল্টে ইসরায়েলের বাসিন্দাদের মৃত্যু হয়েছে 26 জনের। কারণ হলো ইরান মিনিমাম 370 জায়গায় তার ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, ক্ষেপণাস্ত্র ছেড়েছে, 370 বার ক্ষেপণাস্ত্র ছেড়েছে। কিন্তু তেহরানের এয়ার ডিফেন্স এত শক্তপোক্ত যে এই মিসাইল গুলো শূন্যেই তারা ডিফেন্স করে দিয়েছে। তাদের ডিফেন্স এত শক্তপোক্ত, যার জন্য 370টা ক্ষেপণাস্ত্র মিসাইল হানা করলেও তারা কিন্তু ইসরায়েলের খুব বেশি ক্ষতি করতে পারেনি। তবু ওই যে বললাম, যুদ্ধ কখনো ভালো কিছু আনতে পারে না। এই 370টা ক্ষেপণাস্ত্রের মধ্যে মিনিমাম 30টা ক্ষেপণাস্ত্র তারা ঠেকাতে পারেনি, বাদ বাকিগুলো ঠেকিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু এই 30টা তারা আঘাত এনেছে। এই আঘাতে ইসরায়েলের 26 জন মারা গেছে এবং আহত হয়েছে প্রায় 500 জন। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিবের ইসরায়েলের সেনার সদর দপ্তর, ক্ষতিগ্রস্ত হয়েছে গবেষণা কেন্দ্র ওয়েজমান ইনস্টিটিউশন অফ সায়েন্স, ক্ষতিগ্রস্ত হয়েছে হাইফা শহরের বাজান তৈল শোধনাগার কেন্দ্র। এছাড়া তেল আবিবের বাট ইমাম রমাদ গানের মতো জনবসতি এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইসরায়েল যে আঘাত করেছে সেই হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের সব থেকে বেশি, কারণ ইরানের এয়ার ডিফেন্স খুব নড়বড়ে।
তারা ইসরায়েলের মিসাইলগুলো বা ড্রোনগুলোকে আটকাতে পারেনি, তাই তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের নাতানজ, ইস্পাহান, আরো ফর্ডোয়ের পরমাণু কেন্দ্র, যেটা নিয়ে গন্ডগোল। এই ফর্ডোয়ের পরমাণু কেন্দ্রটা নিয়েই বেশি মতবিরোধ, কারণ এখানে বসে ইরান তাদের পারমাণবিক কর্মকাণ্ড চালাচ্ছিল এবং তারা পারমাণবিক বোমা তৈরি করছিল। তাহলে সেই কেন্দ্রটা আজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের ব্যালিস্টিক মিসাইলের ঘাঁটি, ক্ষতিগ্রস্ত হয়েছে পিরান শাহেরের সেনা ঘাঁটি, এবং তেহরানের আজগলের মতো জনবসতি এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই যে বললাম, ইরানের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কি হয়েছে এছাড়া? এছাড়া সেখানে নিহত হয়েছে ইরানের সেনা প্রধান বা সেনাকর্তা। তাহলে বুঝতে পারছেন যে যুদ্ধ করবে, যে নেতার নির্দেশে যুদ্ধ হবে, সেই নেতাই আগে ভাগে প্রাণ হারিয়ে বসে আছে। তাহলে তারা কি যুদ্ধ করবে? এছাড়া প্রাণ হারিয়েছে সেই দেশের পরমাণু বিজ্ঞানীরা। মিনিমাম ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে ইরানে, যা বুঝতে পারছেন। এছাড়া গতকাল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান সহ আরো 2 সেনাকর্তার মৃত্যু হয়েছে। আর মিসাইল অ্যাটাক হয়েছে তেহরানের সর্বোচ্চ ক্ষমতাশালী আয়াতুল্লাহ আলী খামানির বাড়ির কাছাকাছি মিসাইল পড়েছে। সেই ভয়ে তিনি সপরিবারে উত্তর পূর্ব তেহরানের একটি বাংকারে যে আশ্রয় নিয়েছেন। আরে আপনি তো আশ্রয় নিলেন, আপনি তো নিরাপদ স্থানে চলে গেলেন, এই নিরাপদের ইরানবাসীদের কি করে রেখে গেলেন? সেই নিরাপরাধ ইরানবাসীরা বেঘরে প্রাণ দেবে, তাদের কোথায় রেখে গেলেন? আপনি নিরাপদ স্থানে চলে গেলেন। এই জন্য তো বলি, যুদ্ধ কোনো ভালো কিছু আনে না, যুদ্ধ আনে শুধু বিপদ, ধ্বংস আর ধ্বংস। তাহলে আপনারা শুনলেন কি পরিমাণ ধ্বংস হয়েছে দুটি দেশের। হয়তো তেল আবিবে একটু কম হয়েছে, কিন্তু তেহরানের ক্ষতি সব থেকে বেশি হয়েছে। অর্থাৎ ইসরায়েলের ক্ষতি কম হয়েছে, তেহরানের ক্ষতি বেশি হয়েছে। ইসরায়েল ইহুদের দেশ আর তেহরান শিয়া মুসলিমদের দেশ। এই দুটি দেশের মধ্যে যুদ্ধ চলছে, ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধে কোনোদিন শান্তি আসতে পারে না, শুদ্ধ ক্ষতি হবে, ক্ষতি ছাড়া কিছু নয়। তাই আমরা ভারতবাসীরা, শান্তিকামী ভারতবাসীরা চাই এই যুদ্ধ থেমে যাক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক। ধন্যবাদ সবাইকে।